প্রিয় এইচএসসি 26 ক্লাস 11-এর সবাইকে ঠিক ঘড়িতে 5টা বাজে তখন ক্লাস শুরু করে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছো? সবার কাছ থেকে একটু জানতে চাই, চ্যাটে আমাকে একটু জানাও, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর সবাই কেমন আছো সেটা সবার কাছ থেকে জানতে চাই। সবাই একযোগে সালাম দিচ্ছে, আমি একদম মানে বুলেটের গতিতে সবার সালামগুলো মনে হচ্ছে যে মেসেজে আমরা দেখতে পাচ্ছি। মানে অনেকটা তোমরা কল্পনা করে নিতে পারো, যদি একটা গ্রুপ চ্যাট থাকে, সেটা হোক মেসেঞ্জারে বা হোক হোয়াটসঅ্যাপে, যদি একসাথে গ্রুপে সবাই টেক্সট করা স্টার্ট করে তখন যেমন লাগে দেখতে, আমার কাছে এরকম লাগছে স্ক্রিনে দেখতে। আমাদের এখানে আসলে হয়তোবা কখনো গুলশান এই শিক্ষক ক্যাম্পাসে আসলে দেখতে পাবা যে আমরা যখন ক্লাস নেই, আমাদের সামনে হচ্ছে একটা বড় স্ক্রিন থাকে যেখানে আমরা তোমাদের কমেন্টগুলো পড়ি। এই যে তুমি যেই মেসেজগুলো আমাকে দিচ্ছ, এগুলো আমি দেখছি সামনে একটা টেলিভিশনের মতো আছে, ওই বড় স্ক্রিনে আসছে, আর পেছনে তো স্মার্ট বোর্ড। সো ওই টেলিভিশনের সামনে হচ্ছে ক্যামেরা, যেটা দিয়ে এই সব কিছু ধারণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সবাই একযোগে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা বলো তো। তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। আমি আজকে তোমাদের কথা শুনতে চাই, আমার কথা তো সবসময় শোনো, তোমাদের কথা শুনতে চাই। অনেকে বলছে যে আমার মেসেজ দেখা যাচ্ছে কিনা। সবার মেসেজ দেখা যাচ্ছে, না দেখতে পারার তো কোনো কারণ নাই, সব দেখা যাচ্ছে, সবার মেসেজ দেখা যাচ্ছে। আমার মেসেজ কি কোনোদিন পড়বেন না, একজন একদম তার বুক ভাঙা কষ্ট নিয়ে এটা লিখলো মাত্র। আমি আসলে সবার মেসেজই পড়ার চেষ্টা করি, এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ওগুলো আসলে আমরা আগে দেওয়ার চেষ্টা করি। আসলে হয় কি, যদি এখন ধরো সবার টেক্সট পড়তে যাই, অনেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ক্লাসে, তখন দেখা যাবে যে প্রশ্নটা মিস চলে যায়। তাই যখন দেখা যায় হাতে একটু সময় থাকে, তখন হচ্ছে আমরা সবগুলো পড়ার চেষ্টা করি আর কি, যতটুকু যতটুকু পড়া। একজন জিজ্ঞাসা করেছে বাংলা কি কোনো গাইড লাগবে কিনা। কোনো গাইডের প্রয়োজন নাই, শিখর ক্লাস ইনাফ। তোমার যে বই আছে অতটুকু যথেষ্ট। আর হচ্ছে তুমি যে প্র্যাকটিস বুকগুলো শিখর কাছ থেকে পাচ্ছ এনাফ, আর কিচ্ছু দরকার নেই তোমার বাংলার জন্য। নামাজের ব্রেক দিবেন কি? অবশ্যই নামাজের ব্রেক দিব আমি। এখন তো 5টা 10-এ নামাজের ব্রেক দিই। একটু একটু বলো তো, একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। সুদীপ্ত থ্যাংক ইউ, সিদরাতুল মুনতাহা থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটু বলো তো, যে 5টা 10-এ যদি নামাজের ব্রেকটা দিই ঠিক আছে কি নাকি? হ্যাঁ, 5টা 10-এ যদি নামাজের ব্রেকটা দিই। প্র্যাকটিস বুকগুলো কিভাবে কালেক্ট করবা? প্র্যাকটিস বুকগুলো কালেক্ট করার জন্য আমরা যে কোনো অ্যাপে, যখন আমরা যে কোনো ক্লাসের মধ্যে যাই, তো সেই ক্লাসের মধ্যে গেলে ধরলাম যে কোনো একটা বিষয়ে 2টা ক্লাস হয়েছে, তো প্রথম ক্লাসটাতে গেলে হচ্ছে তুমি ওই প্র্যাকটিস বুকটা পাবা। আর যদি এমন হয় যে ওইটাতে একটা ক্লাসই থেকে থাকে, তাহলে তো একটা ক্লাস থেকেই হচ্ছে তুমি পেয়ে যাবে। আচ্ছা, 5:30টাতে সবাই দিতে বলছে। মেহেদি আমি যেটা দেখতে পাচ্ছি 5টা 10, 5টা 20, 5:30। যেহেতু 5:30টার দিকেই বেশিরভাগ ভোট যাচ্ছে নামাজের বিরতির জন্য, তাহলে আমরা ঠিক 5:30 থেকে 5:40, 10 মিনিট আমরা ব্রেক দিব। আমাদেরকে একজন হচ্ছে লিখেছে যে সে তার অনেক জ্বর, আমরা দোয়া করি যারাই অসুস্থ, আমরা তাদের সবার সুস্থতার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থতা দিক। তো একটা ছোট্ট গল্প দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করব। এখন আমি একটু চ্যাটটা অফ করে দিচ্ছি, এবং চ্যাট অফ করার আগে সবসময় যেটা বলে নেই, ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশনস, সবাই খাতা কলম নিয়ে বসো। ক্লাসটা র্যান্ডম ইউটিউব আর ফেসবুক লাইভের মতো বা ভিডিওর মতো দেখবা না, যে যে আপু আমাদের কাছে কি কি জামা কাপড় আছে, বা আমরা হচ্ছে কি কি সেল করছি, এগুলোকে অনলাইন ক্লাসকে কখনো এইরকম ভিডিও হিসেবে ভাববা না। তাহলে অনলাইন ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দিতে পারবা। আর অফলাইন ক্লাসে তুমি যেভাবে মানে সবকিছু একদম প্রিপারেশন নিয়ে করো, ওভাবে অনলাইন ক্লাসে বসে যাও। নাম্বার ওয়ান, যা যা গুরুত্বপূর্ণ বলবো তার সব নোট করবা, সব। এবং তোমার মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে, সেই প্রশ্নটা টুকে রাখবা, আমি প্রশ্নোত্তরের সময় সেটার উত্তর দিব। তোমার যা যা নোট তুমি করলা ক্লাসে, সেগুলোকে তুমি আবার গুছিয়ে নোট করবা হাতে 10 মিনিট সময় নিয়ে ক্লাসটা শেষ হওয়ার পরে। কারণ যাতে তুমি তো পরীক্ষার আগেই মোস্ট লাইকলি হয়তো এই নোটটা খুলবা, বা যেটা হওয়া উচিত না, অবশ্যই তোমার মাঝে মধ্যে এটা পড়া উচিত। তো তখন দেখা যাবে যে তুমি এটা নিজেই বুঝবা না যে তুমি কি লিখেছো, নিজের লেখা। তাই হাতে 10 মিনিট সময় নিয়ে পরে আবার ওটাকে গুছিয়ে লিখবা। এই একই কথা প্রতিটা ক্লাসের আগে আমি রিপিট করি, ইচ্ছা করেই করি। কারণ এই মানে রুলগুলো আমরা যাতে ফলো করতে পারি, তাহলে আমরা একটা ইফেক্টিভ স্টাডি সেশন পাবো। বলছিলাম, একটা গল্প দিয়ে শুরু করব। আমি জানি না তোমাদেরও এমনটা হয় কিনা। একটা বন্ধের দিন, যেমন গত কয়েকদিন আগেও বন্ধ ছিল, বা ধরো যে সামনে ঈদে মিলাদুন্নবীর বন্ধ আছে, কিংবা গতকালকে তো বন্ধ ছিল শুক্রবার। আজকে একটু সকাল সকালই উঠতে চেয়েছিলাম, কিন্তু সকাল সকাল ওঠা হলো না। একবারে ফজরের সময় উঠতে উঠতে 7টা 7:30 বেজে গেল।
যেটা হওয়া উচিত না, কিন্তু হয়ে গেছে। যাই হোক, তুমি ব্রেকফাস্ট সেরে সবকিছু, তারপরে তুমি ভাবলা যে আজকে অনেক পড়বা একদম জুম্মার আগ পর্যন্ত, মানে গোসল করতে যাওয়ার আগ পর্যন্ত অন্তত ধরলাম তুমি যদি 12:30টার দিকে গোসল করতে যাও বা 12টার দিকে গোসল করতে যাও, যে তুমি অনেকখানি তুমি পড়বা আজকে, তুমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ছো, তুমি পড়া শুরু করলা ধরলাম যে 8:30টার দিকে, ঘড়িতে 9:30, 10টা যখন বাজলো, তোমার আর পড়ার মানে তুমি আর পারছো না 10টার পরে আর ফোকাস করতে আর তুমি পারছো না। তখন তোমার এমন হয়, ধ্যাৎ, 1.5 ঘন্টা যায় নাই, দিন মাত্র শুরু, এখনই আমার ফোকাসের এই অবস্থা, তার মানে বাকি দিন আমি কিভাবে কাজ করব? এইটা কি কারো এরকম হয়? আমি একটু চ্যাটটা একটু ওপেন করো তো কাইন্ডলি মেহেদি, আমি একটু ওদের কাছ থেকে জানতে চাই তোমাদের কি এরকম হয় অনেক সময় যে ফোকাস দিতে গিয়ে একটা জিনিস পড়ে ফার্স্টে মনে হয়েছে পড়ে পুরো একদম রাত মানে পড়ে টরে উল্টায় ফেলবো, কিন্তু তারপরে দেখা গেল যে আর পড়াতে কোনো কনসেন্ট্রেশনই নাই, একটু পড়ার পরেই মনে হচ্ছে যে আরে ধুর, এখন ভাই 1.5 ঘন্টা পরে এই অবস্থা হয়, আমার কোনো ফোকাসই নাই, তাহলে আমি কেমনে বাকি কি 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 করব, আমি মানে নিজের প্রতি এরকম হতাশ হয়ে যায়, এরকম কি হয়? আচ্ছা, অনেকে বললো যে এরকম হয়। আচ্ছা, সংখ্যাটা কিন্তু অনেকেই বললো হয়, হচ্ছে বা অনেকের সাথে হয়। আচ্ছা, একটু চ্যাটটা অফ রাখি। সেটা হলো আহ এবার আমি যে জিনিসটা বলি, আমরা যখন হচ্ছে ভাবি যে টানা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পড়বো, অনেক সময় এটা হচ্ছে একটু একটু মানে একটু অবাস্তব চিন্তা ভাবনা হয়ে যায় যে আসলে টানা এতক্ষণ কাজ করতে গেলে আসলে হয় না। সো আমরা যদি দেখি যে কতটুকু সময় পর্যন্ত আমরা একটা কাজে ভালো মতো কনসেন্ট্রেশন দিতে পারি ডিপ ওয়ার্কের জন্য, সেটা হলো 90 মিনিট। এটা একটা নাম আছে, আল্ট্রাডিয়ান রিদম। আমি জানি না অনেকে হয়তো বা সার্কেডিয়ান রিদমের কথা শুনেছো, যেটাকে সুন্দর বাংলায় বলা যায় দেহ ঘড়ি, অর্থাৎ জাগৃতি ও ঘুম নিয়ে মানুষের ঘুম আর জাগৃতি সেটা যেভাবে কাজ করে। আল্ট্রাডিয়ান রিদমটা হচ্ছে যে 90 মিনিট আমি একটা কাজ একদম ডিপ ওয়ার্ক করব, 90-20 রুল। 90 মিনিট একদম ডিপ ওয়ার্ক করব, মোবাইল বন্ধ, দুনিয়ার সব বাদ, ওই 90 মিনিটে আমি আর ওই কাজটাই এক্সিস্ট করে। আর ওখানে গ্রেনেড ফাটলেও আমি জানি না ভাই, আমি কাজ করে যেতে থাকবো, গ্রেনেড ফাটলে ফাটবে। 20 মিনিট রেস্ট নেব, 90 মিনিট কাজ করব, 20 মিনিট রেস্ট নেব। এই আল্ট্রাডিয়ান রিদম তুমি যদি 4বার রিপিট করো, 6 ঘন্টা হয়ে যায় দিনের মধ্যে। 90 মিনিট কাজ, 20 মিনিট ব্রেক, 90 মিনিট কাজ, 20 মিনিট ব্রেক। এখন এটা কি এক নাগারে করা ভালো, না পরে করা ভালো, না আগে করা ভালো? যদিও এটা যদি কেউ এক নাগারে করতে পারে, এটার জন্য অনেক স্ট্যামিনা দরকার বা অনেক প্র্যাকটিস দরকার। ভালো হচ্ছে যে এটা ধরো সকালের দিকে বা দিনের একটা সময় হয়তো বা তুমি 2টা এই সার্কেডিয়ান রিদম ফলো করলা, তারপরে তুমি আরেকটা করলা সন্ধ্যার পরে বা বিকেলের দিকে বা অন্য কোনো একটা ফ্রি টাইমে করলা। তো এইভাবে করলে তুমি তোমার ডিপ ওয়ার্কে খুব ভালো মতো ডুব দিতে পারবা। আরো একটা টেকনিক আছে, যেটা হলো পোমোডোরো টেকনিক। এটা নিয়েও আসলে আমি অনেকবার বলেছি বিভিন্ন সময় ভিডিওতে। পোমোডোরো টেকনিক মানে হচ্ছে 25 মিনিট ওয়ার্ক, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। এটাও কিন্তু খুব ভালো একটা টেকনিক, কিন্তু এই টেকনিকটা হলো গিয়ে একটু লো কনসেন্ট্রেশন দিতে হয় এমন জিনিসপাতিতে। ধরো তুমি দেখে দেখে নোট করবা বা কোনো একটা কিছু ধরো ধরো কোনো একটা কিছু গুছাবা বা এমন, ওখানে হয়তো তুমি পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট। কিন্তু যখন আমরা ধরো তুমি আর ম্যাথ করবা বা ধরো বাংলা ব্যাকরণের একটা কমপ্লেক্স বিষয় পড়বা, ওটা আসলে 25-5 দিয়ে আসলে হবে না, ওটা আসলে অ্যাটলিস্ট একটা ভালো রকম সময়ের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে 90 মিনিটটা যথেষ্ট কার্যকরী 25 মিনিটের তুলনায়। তো এই জন্যে যাদের ফোকাসের অবস্থা আবার খুবই খারাপ, যারা কোনোভাবেই কনসেন্ট্রেশন দিতে পারছো না, যে 90 মিনিট ফোকাস ধরে রাখাটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাদের জন্য এই পমোডোরো টেকনিকটা তোমরা ফলো করতে পারো। তো তোমাদেরকে আমি একটা অ্যাপের নাম বলতে পারি, একটা চাইনিজ অ্যাপ আছে, সেটা হলো টাইড। এই অ্যাপটা তুমি প্লে স্টোরে পাবা বা তুমি আইফোন থাকলে অ্যাপেল স্টোরেও পাবা, ওদের ওয়েবসাইটও আছে টাইডের। তো টাইডে এই কাজটা করা যায় যে কাস্টমাইজড টাইম সিলেক্ট করে রাখা যায়, যে 90 মিনিটস বা তুমি যতক্ষণ, তো 90 মিনিটস ব্রেক দিয়ে রাখবা 20 মিনিটস। এটা চাইলে কেউ গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ এগুলোতে এক্সটেনশন হিসেবে ইনস্টল করতে পারো টাইড। আর পোমোডোরো টেকনিকের কথা যে বললাম, পোমোডোরো নিয়ে দেয়ার আর প্লেন্টি অফ অ্যাপস অ্যাপ স্টোরে কিংবা প্লে স্টোরে। সো সেখান থেকেও তুমি চাইলে অ্যাপ নামিয়ে নিতে পারো, কিংবা তুমি তোমার ওয়েবসাইটে ইউজ করতে পারো, বা সব বাদ দাও, তুমি নর্মাল ঘড়ি দিয়েও কাউন্ট করতে পারো, ঘড়ি রেখে, যেভাবেই হোক। বাট যত অ্যানালগ ভাবে করবা তত ভালো, এটা হচ্ছে সব কথার এক কথা। এনিওয়ে, চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। আমরা আজকে পড়ব
একটা কবিতা, সেই কবিতা পড়ানোর আগে আমার নিজের পরিচয় হয়তো বা দিতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আমাকে চেনে কম বেশি, ক্লাস করছে দীর্ঘ সময় ধরেই দেখা যায়। আব্দুল্লাহ আল মেহেদী আমার নাম। আমি তোমাদের বাংলা পড়াবো, তোমাদের সঙ্গেই থাকবো বাংলা নিয়ে। বাংলা নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সেগুলোর জন্য আমরা দুইজন টিচারই তো থাকি, আমি আর হিরণময় বাউলিয়া ভাই। বাউলিয়া ভাই মূলত পড়ান হচ্ছেন দ্বিতীয় পত্র, আমি পড়াই প্রথম পত্র, কিন্তু এরপরেও চাইলে উনাকেও প্রথম পত্রের প্রশ্ন করতে পারো, আমাকেও দ্বিতীয় পত্রের প্রশ্ন করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি এবং আমাদের দুই পেপারই পড়ানো হয়েছে, অনেক অনেক মানুষকে, এতদিনে বহু বহু স্টুডেন্টকে পড়ানো হয়েছে। আজকে আমরা যার কবিতা নিয়ে কথা বলবো তাকে নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথাবার্তা শোনা যাচ্ছে, অনেক বেশি বিতর্কও বলবো অনেক ক্ষেত্রে, বা অনেক বেশি নানা রকম কথাবার্তা বলবো। এমনকি আমি আজকে লক্ষ্য করলাম যে আমি আজকে যখন পোস্ট দিলাম তোমাদের গ্রুপে যে আজকে আমরা একটা কবিতা নিয়ে কথা বলবো এবং সেই কবিতাটার নাম কি হতে পারে, তো একজন এসে দেখা গেল যে সেখানে নিয়ে এই কবিতার যিনি কবি তাকে নিয়ে একটা বিরূপ মন্তব্য বলবো না, একটু অনীহা দেখিয়ে একটা মন্তব্য করব। আমরা কিন্তু এই ব্যক্তির মানে ফেসবুক কে কি বললো না বললো এগুলো দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় মার্কস আসবে না, একদম সোজা সাপটা কথা। এটা কিন্তু আমাদের পরীক্ষার সিলেবাসের একটা কবিতা, এবং আমাদেরকে কিন্তু ফুল কনসেন্ট্রেশন দিয়ে কবিতাটা পড়তে হবে। মানে কবিতাটা পড়ার জায়গাতে, বোঝার জায়গাতে কিভাবে উত্তর করতে হবে সেই জায়গাতে তো ভাই কোনো কম্প্রোমাইজ নাই, সেই জায়গাতে তো কোনো কম্প্রোমাইজ নাই। তো আমরা সোনার তরী কবিতাটা নিয়ে আজকে কথা বলবো, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যুর সন আমাদেরকে আজীবন একদম ঠোঁটের আগায় রাখতে হবে, সেটা হোক তোমার অদূর ভবিষ্যতের এইচএসসি, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, যেখানেই হোক বাংলা সাহিত্য থাকবে, মানে রবীন্দ্রনাথ নজরুল নিয়ে প্রশ্ন আসবে। 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন, তিনি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দের 7ই মে, যেটা বাংলায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেই জোড়াসাঁকোতে যেখানে ঠাকুর বাড়িটা, এটা একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, এত বড় বাড়ি। এই বাড়িটা মূলত তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি ছিলেন রবীন্দ্রনাথের দাদা, তিনি মূলত বাড়িটা আসলে ওন করেন বলা যায়, যদিও পরবর্তীতে সেটা তো উত্তরাধিকার সূত্রে সেটা আসলো হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, মানে রবীন্দ্রনাথের যিনি বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, যাকে মহর্ষি বলা হতো, মহাঋষি। তো সেই বাড়িটাতেই রবীন্দ্রনাথের ওখানে আতুর ঘরটা পর্যন্ত এখনো রেখে দেওয়া আছে, এবং ওই বাড়িটা তখন কাইন্ড অফ মিউজিয়ামের মতো করে রাখা, মানে যেই ঘরে রবীন্দ্রনাথ জন্মেছিলেন ওই ঘরকে ঘিরেই সবকিছু। এমনকি রবীন্দ্রনাথের মৃত্যুর কথা যদি বলো, রবীন্দ্রনাথের জীবনটা যথেষ্ট মানে অ্যাক্টিভ একটা লাইফ ছিল তার লাইফটা। সো তার ছোটবেলাটা যেভাবে কেটেছে ঠাকুর পরিবারে, যদিও সে নানা রকম স্কুলে তিনি গিয়েছেন, কিন্তু দিন শেষে যেটা প্রাতিষ্ঠানিক স্কুলের যে পড়াশোনা ওটা তিনি করেন নাই। কিন্তু ঠাকুর বাড়িতে যেই কারিকুলামটা ছিল ওইটা আসলে যে কোনো স্কুলের কারিকুলামকে হার মানায়। তার সকালটা শুরু হচ্ছে কুস্তি খেলার মধ্য দিয়ে, এবং রবীন্দ্রনাথ ফিজিক্যালি বেশ স্ট্রং ছিলেন, তিনি যথেষ্ট শক্ত সামর্থ্য মানুষ ছিলেন। এমনকি তিনি এটা তার শেষ জীবনে এটাও লিখেছেন যে আমার জীবন, আমার 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 শরীর আমার সাথে কখনোই মানে বিট্রে করে নাই, তো শুধু একটা সময় যে সেটা বিট্রে করেছে, তার লাস্ট মোমেন্টে। তার যেটা প্রবলেম ছিল, তার মেইনলি কিছু নেফ্রোলজিক্যাল ইস্যুস ছিল, কিডনির প্রবলেম, এটার কারণে রবীন্দ্রনাথ মারা যায়, কিডনি ফেইল করে লাস্টে। সো রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই ঠাকুর বাড়িতে, তার সকালটা শুরু হচ্ছে কুস্তি খেলা দিয়ে, তারপরে নানা রকম শিক্ষক আসতেন, কেউ আসতেন ধর্মচর্চা শেখাতে, কেউ আসতেন বিজ্ঞান শেখাতে, কেউ আসতেন সাহিত্য শেখাতে, এমন নানা বিষয় নিয়েই তার সারাটা দিন কাটতো। তো সেই ঠাকুর বাড়িতেই তার জীবনের শেষ দিনগুলোও কাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপারেশনটা হয় লাস্টে, বাট যে অপারেশনটা আনসাকসেসফুল ছিল, ওই অপারেশনটার যে থিয়েটারটা, সেটা আসলে অপারেশন থিয়েটারটা ঠাকুর বাড়িতেই হচ্ছে, মানে তার ঘরের পাশেই হচ্ছে, ওখানে বারান্দাতে এরকম একটা অপারেশনের মতো একটা ব্যবস্থা করা হয়, এবং ভারতবর্ষের সব বড় বড় ডাক্তাররা সেখানে আসেন, এসে হচ্ছে তার চিকিৎসা করেন, কিন্তু অপারেশনটা আনসাকসেসফুল হয়। আর রবীন্দ্রনাথ আসলে মৃত্যুর আগ দিয়ে উনি হোমিওপ্যাথি চিকিৎসাও নেন, কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার চেয়ে হোমিওপ্যাথির প্রতি তার একটু বেশি বিশ্বাস ছিল। দিন শেষে আসলে কোনোটাই লাভ হয় নাই, মৃত্যু যখন তাকে স্পর্শ করে শেষ পর্যন্ত কোনো চিকিৎসা পদ্ধতি তাকে যমদূতের হাত থেকে আসলে রক্ষা করতে পারে না, এটাই হয়। তো রবীন্দ্রনাথের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাত্র বললাম, এবং তার পিতামহ অর্থাৎ তার দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই হলো গিয়ে রবীন্দ্রনাথের পরিবার নিয়ে আমরা যদি বেসিক আলোচনাটা করি। রবীন্দ্রনাথের শিক্ষাটা ছিল ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, এসব শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করানো হয়েছিল।
এমনকি ব্যারিস্টারি পড়ানোর জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, ইংল্যান্ডে, কিন্তু কোনোটাই তিনি শেষ করেন। শেষ না করে তিনি চলে আসেন। কিন্তু এখানে আমরা অনেকে একটা ভুল করি। আমরা যেমন বলে বসি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো শেষ করেন নাই, কিংবা বিল গেটস তো শেষ করেন নাই, জাকারবার্গ তো শেষ করেন নাই। শেষ না করলে কি করেছেন? তিনি ড্রপ আউট হয়েছেন। জাকারবার্গ, বিল গেটসের কথা বাদ দিলাম, এই দুই বান্দা তো হার্ভার্ড থেকে ড্রপ আউট হয়েছে। সো রবীন্দ্রনাথের কথাতেও যদি আসি, উনি উনার নর্মাল পড়াশোনা করেন নাই, ঠিক আছে, কিন্তু উনি যেই বিষয়ে তিনি দক্ষ, ওই বিষয়ে তিনি এত বেশি পড়াশোনা করেছেন, ওইটা আসলে 2-4টা পিএইচডি সমান হয়ে গেছে। তাহলে কি বলবা? তো যেটা করার কথা ওইটা যেটা আমরা ভালো মতো করি। তোমাদের তাশফিক আল সামি ভাইয়ের অনেক আগের একটা লেখার কথা আমার মনে পড়ে, একটা ব্লগ, এটা আজ থেকে প্রায় 6-7 বছর আগে সামি লিখেছিল। অ্যাটলিস্ট সামিকে আমি অনেক বছর আগে থেকে চিনি পার্সোনালি, বাই দ্য ওয়ে, ওর সাথে আমার অনেক বছর আগে থেকে পরিচয়। তো সেই ব্লগের মধ্যে সামি একটা জিনিস লিখেছিল এমন, যে আমার আমার এটা মনে পড়ে এখনো, যে আমরা আমাদের পিতামাতাদের খুব দ্রুত একটা দোষ দিয়ে দিই, বা আমাদের মানে প্যারেন্টসদেরকে বা গার্ডিয়ানদেরকে, যে আরে দূর আমাকে বুঝে না, আমি তো খেলোয়াড় হইতে চাইছিলাম, বা আমি তো এটা হইতে চাইছিলাম, ওটা হইতে চাইছিলাম। কিন্তু বেশিরভাগ সময় আমরা আসলে এই কথাগুলো বলি নিজেদের অপারগতাকে ঢাকার জন্য। দেখো, তুমি একটা কিছু হতে চেয়েছো, তুমি কি কিছু করে দেখাইতে পারছো ভাই? তুমি তো কিছু মানে আলটিমেটলি তুমি হতে চাইছো, তোমার হতে চাওয়া দিয়ে তো আসলে তেমন কিছু যায় আসে না। তুমি যদি কোনো এভিডেন্স না দেখাইতে পারো, তোমার নিজের কাছেও কিছু যায় আসে না, অন্যের কাছেও কিছু যায় আসে না। তো ধরো, আজকে তুমি চাইছো ক্রিকেটার হবা, বা আজকে তুমি চাইছো অমুক হবা তমুক হবা, বা ধরলাম যে তুমি রোবোটিক্স নিয়ে কাজ করবা। তুমি যদি একটা কিছু করে এভিডেন্স দেখাইতে পারো তাহলে ঠিক আছে। এভিডেন্স দেখাইলে তোমার প্যারেন্টস, গার্ডিয়ান বলো, যেই বলো, সবাই এটা মেনে নিবে। বা টাকা উপার্জনও কিন্তু একটা অনেক বড় মাধ্যম হিসেবে কাজ করে। এটা যত বড় হবা তত আগে বুঝবা। যেমন ধরো, পছন্দ করে না, আমি বাংলাদেশের একজন ফেমাস ইউটিউবারের কথাই বলছি, উনি বাংলাদেশের খুব প্রথম দিককার একজন ইউটিউবার ছিলেন। তো আহ, তার বাবা মা পছন্দ করতেন না যে তিনি ইউটিউবিং করেন, বা এইগুলো কি করতেছে, ভিডিও আপলোড দিচ্ছে। তো যেই মুহূর্তে প্রথম $500 বাসায় আসলো, তারপর থেকে হঠাৎ করে টোন চেঞ্জ হয়ে গেল। তো এটা আসলে একটা ধ্রুব সত্য, এটা যত বড় হবে আস্তে আস্তে তত বুঝবা। চলে যাচ্ছি তার বিবিধ পরিচয়ে। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি ছিলেন, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকর, অভিনেতা, নাট্য প্রযোজক ইত্যাদি নানা পরিচয়ে তিনি পরিচিত ছিলেন। সাহিত্যিক পরিচয় আসি। সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই, কখনো কবিতায়, কখনো ছোট গল্পে, কখনো প্রবন্ধে, উপন্যাসে, নাটকে, পত্র সাহিত্যে, ভ্রমণ সাহিত্যে ইত্যাদি সাহিত্যের সকল শাখা এবং সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি শিল্প মাধ্যমে তার অবদান আমরা দেখতে পাই, এবং তাকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। আমার খুব প্রিয় একজন স্যার ছিলেন, তিনি আমাকে এই বইটা সাজেস্ট করেছিলেন, গল্পগুচ্ছ, যেটা আমি আজ থেকে অনেক বছর আগে কিনি। 2008 সালে ক্লাস 7-এ থাকতে আমি বইটা কিনি। তো যখন আমি বইটা পড়ি, মানে আমি যেন প্রতি পড়তে পড়তে মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর করে কিভাবে লিখলেন তিনি গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথের যদি বলো যে কোন কোন শাখায় তিনি অবদান রেখেছেন, সেটা তো আসলে বলে শেষ করা যাবে না। তার মধ্যে এখানে আমরা বেশ কয়েকটা পরিচয় দিলাম তার সাহিত্যিক হিসেবে। বনফুল, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ। মাত্র 15 বছর বয়সে এটা প্রকাশিত হয়। তাহলে বুঝতেই পারছো যে কত ছোট অবস্থায়, তোমাদের চেয়েও ছোট ছিলেন তিনি তখন। বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। এবং তার উল্লেখযোগ্য রচনার মধ্যে কি কি রয়েছে, এখানে অনেকগুলো কাব্যগ্রন্থের নাম দিয়ে দিলাম যেগুলো তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে। আর তার প্রথম প্রকাশ কোনটা, সেটা হলো বনফুল, যেটা মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়, বনফুল কাব্যগ্রন্থটা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গ্রন্থ কোনটা, প্রথম গ্রন্থ কোনটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যা যা আলোচনা করছি এখানে অতটুকুই তোমার জন্য যথেষ্ট। এরপরেও তুমি কবি পরিচিতিটা খুব ভালো মতো পড়ে নিবা। তার ছোট গল্পের মধ্যে আছে গল্পগুচ্ছ, যেটা 4টা খণ্ডে বিভক্ত। উপন্যাসের মধ্যে আছে চোখের বালি, গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, যোগাযোগ, শেষের কবিতা। মানে এখানে কিছু কয়েকটা নাম দেওয়া হয়েছে আর কি। নাটকের মধ্যে আছে বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, রাজা এবং অচলায়তন। প্রবন্ধের মধ্যে বিচিত্র প্রবন্ধ, কালান্তর। ভ্রমণ সাহিত্যের মধ্যে রয়েছে পারস্যে এবং রাশিয়ার চিঠি। আর সংকলনের মধ্যে রয়েছে গীতবিতান। তাকে বিভিন্ন রকম উপাধিতে ভূষিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকবি, যেটা আমরা অনেক কমন দেখে থাকি। তার মধ্যে রয়েছে কবিগুরু। এছাড়া ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়, যদিও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই উপাধিটা তিনি বর্জন করেন। 1919 সালে ব্রিটিশ কর্তৃক একটা সেখানে যে হত্যাকাণ্ডটা হয় সেটার প্রতিবাদে তিনি তার এই নাইট উপাধিটাকে প্রত্যাখ্যান করেন, যেটা ব্রিটিশদের কর্তৃক তিনি পেয়েছিলেন।
আর তার পুরস্কারের কথা বললে প্রথমেই আসে যেটার কথা, সেটা হলো 1913 সালে তিনি গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এই নোবেল পুরস্কারটা তিনি কিসে পেয়েছিলেন? এই নোবেল পুরস্কারটা তিনি পেয়েছিলেন সাহিত্যে। আর এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার এটা। গীতাঞ্জলি যখন তিনি লিখেছিলেন 1911 সালে, তার 2 বছর পরে আমরা দেখতে পাই যে গীতাঞ্জলি যখন অনুদিত হয় 1913 সালে, এবং গীতাঞ্জলির এই অনুবাদটা তিনি নিজেই করেন, আমরা এটা জানি। আর গীতাঞ্জলির যেই ভূমিকা অংশটা সেটা লিখে দিয়েছিলেন একজন ইংরেজ কবি, কিন্তু গীতাঞ্জলির মূল অনুবাদটা তিনি নিজেই করেন। তো গীতাঞ্জলির যে অনুবাদটার নাম ছিল সং অফারিংস, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যুর কথাটা বলে আমরা আমাদের ক্লাসটাতে এখন নামাজের ব্রেকে যাব। অপারেশন আনসাকসেসফুল হলো, এবং অপারেশন আনসাকসেসফুল হবার কিছু আগ দিয়ে এর কয়েকদিন আগেও রবীন্দ্রনাথ যেমন বিখ্যাত কিছু লেখা তিনি লিখেছেন, তিনি তার আমৃত্যুই লিখে গেছেন। যখন থেকে তিনি লিখতে শিখেছেন তখন থেকে শুরু করে যেন একদম মৃত্যুর আগ পর্যন্তই তিনি লিখে গেছেন। তো রবীন্দ্রনাথ যখন মৃত্যুবরণ করলেন সেই দিনটাতে আকাশবাণীতে প্রচার করা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাই, রবি ঠাকুর আর বেঁচে নেই। কলকাতার রাস্তায় মানুষের ঢল আর মানুষের ঢল। ঠাকুর বাড়ির উদ্দেশ্যে জোড়াসাঁকোর উদ্দেশ্যে মানে জনসমুদ্র, জনস্রোত একদম, মানে মানুষ যেন শুধু আসছে আর আসছে। তো শুধু একটা নজর দেখবে বলে, কিন্তু সেটা তো আসলে সম্ভব না একটা নজর দেখা, এত মানুষ। তোমরা জানো, যারা সনাতন ধর্মাবলম্বী তারা তো জানোই, আর যারা সনাতন ধর্মাবলম্বী নয় তারাও জানো হয়তোবা, যে মুখাগ্নির বিষয়টা। রবীন্দ্রনাথের ছেলে রীতিমতো অসুস্থ হয়ে যায় এবং কলকাতার রাস্তা এতটাই ব্লক হয়ে যায়, এমনভাবে ব্লক হয়ে যায়, পরবর্তীতে রবীন্দ্রনাথের যে শ্মশানটা হুগলি নদীর ওইদিকে, তো সেখানে রবীন্দ্রনাথের ভাইয়ের ছেলে সে পানিপথে যায় আর কি, মানে নৌকা দিয়ে গিয়ে পরে তিনি হচ্ছেন সেখানে মুখাগ্নি দিয়েছেন। রবীন্দ্রনাথের ছেলে যাওয়ার মতো অবস্থা ছিল না, রাস্তাঘাটের যে অবস্থা হয়ে গেছে ওই দিন। তো সেই দিনটা ছিল 1941 সালের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কবিতা পাঠে যাব, তার আগে তোমাদেরকে একটু বড়সড় একটা ব্রেকই দিচ্ছি। বড়সড় বলছি কারণ প্রায় 12 মিনিটের মতো হবে, 13 মিনিটের মতো হবে, একটা ব্রেক দিয়ে দিচ্ছি। 13 মিনিট হবে না, 11-12 মিনিটের মতো হবে। ঠিক 5টা বেজে 35 মিনিটে ফিরছি। আমরা ফিরছি ঠিক 5টা বেজে 35 মিনিটে। এখন কি চলবে? এখন চলবে আমাদের নামাজের বিরতি। তোমরা সবাই থেকো, কেউই চলে যাবে না ক্লাস মানে ফাঁকি দিয়ে। ইনশাআল্লাহ আজকে আমরা অনেক চমৎকার চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। কবিতা পড়াতে যে দর্শন, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অনেক কিছু নিয়ে কথা হবে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে ঠিক 5টা বেজে 35 মিনিটে।
ওয়েলকাম ব্যাক পোলাপান। শুরু করলাম আমরা, হ্যাঁ, কবিতা পাঠ। সো সবাই কিন্তু এখনো আছে লাইভে, নামাজ টামাজ শেষ, সবাই একটু ফ্রেশ হয়ে আসলাম আমরা। এখন আমরা ক্লাস শুরু করব পুরো দমে, একবারে এখন ঠিক 6:30 পর্যন্ত আমাদের ক্লাস চলবে। আমরা এই কবিতাটা পড়ানোর আগে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, একটা হলো প্রতীক বা প্রতীকী বলতে পারি, আরেকটা হচ্ছে বলতে পারি আমরা আক্ষরিক। প্রতীক অর্থে বা আক্ষরিক অর্থে এই বিষয়টা কি, আমরা এই কবিতার মাঝে পুরো কবিতা জুড়েই আমরা হচ্ছে এই দুইটা পার্সপেক্টিভকে দেখতে পাবো। দেখব যে অনেক জায়গাতেই কবি তিনি এমন কিছু বলছেন যেটা দিয়ে আসলে তিনি অন্তর্নিহিতভাবে অন্য কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। সহজ কথায়, এখানে তিনি যেই কাহিনীগুলো বলছেন, দেখবা যে একজন কৃষক যিনি ধান কেটেছেন, একজন একজন মাঝি আসলো নৌকা নিয়ে, তিনি বসে আছেন তীরে, চারিদিকে উথাল পাথাল পানি, ঝড় নামছে, বৃষ্টি হচ্ছে, দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। আদতে তিনি এই বিষয়গুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন জীবনের আরো অনেক বড় গভীর কোনো এক সত্য। আমরা সেগুলো নিয়েই কথা বলবো। মেহেদি, একটু কাইন্ডলি জুম আউট করে দাও স্ক্রিনটা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। প্রতিটা লাইন এত সুন্দর করে তিনি লিখেছেন আমাদের এই বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে বসে, যেখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি রয়েছে। কিন্তু যেই বাড়িটাকে নাম কি বলা হয়, এই বাড়িটার নাম কি? বাড়িটার নাম হচ্ছে কুঠি বাড়ি। এটা কোথায়? এটা আমাদের বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে। এই কাব্যগ্রন্থের সোনার তরী কাব্যগ্রন্থটার নাম। এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা ওখানেই লেখা। সোনার তরী এই কবিতাটা তো ঠিক আছে টাইটেল কবিতা না বা নাম কবিতা, অন্যান্যগুলোও এখানেই লেখা। এই কবিতার বইয়ের আরো বেশ কিছু কবিতা আছে যেগুলো তিনি লিখেছেন সিমলাতে। গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে, আমি যখন ডিসেম্বরের শুরুর দিকে বলবো না, ঠিক ক্রিসমাসের আগ দিয়ে যখন আমি সিমলা যাই, তো আমি হঠাৎ একটা জায়গাতে যেটা থমকে দাঁড়ালাম রবীন্দ্রনাথের নাম লেখা দেখে, এবং বাংলায় লেখা। হঠাৎ সিমলাতে তো কেউ বাংলা বলে না। সো সেখানে দেখলাম যে কাহিনীটা কি, রবীন্দ্রনাথের ভাইয়ের বাড়ি ছিল এখানে, এবং এখানে তিনি বেশ কিছুদিন ছিলেন ঘুরতে এসে। তিনি সোনার তরী কবিতার বেশ কয়েকটা কবিতা ওখানে বসে রচনা করেছেন এরকম। তো কবিতাটার প্রথম লাইনে যখন যাচ্ছি তখনই আমরা দেখছি একটা বর্ণনা আসছে, গগনে গরজে মেঘ, মানে আকাশে মেঘ গর্জন করছে। গগন মানে কি? গগন মানে আকাশ। গরজে মেঘ, গরজে মেঘ মানে হচ্ছে কি? গরজে মেঘ মানে হচ্ছে মেঘ গর্জন করে। গগনে গরজে মেঘ মানে হচ্ছে আকাশে মেঘ গর্জন করে। ঘন বরষা, বরষা বলতে বোঝাচ্ছে তুমুল বর্ষণ বা ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে বলতে তিনি বোঝাচ্ছেন ওখানে একটা নদী রয়েছে, যেই নদীর তীরে তিনি বসে রয়েছেন, এবং সেখানে বসে থেকে তিনি একাই বসে আছেন সেখানে। নাহি ভরসা, কখন মানুষের কোনো ভরসা থাকে না যখন, তখন মানুষ কি হয়ে যায়? তখন মানুষ অনেক চিন্তিত হয়ে যায়, এবং তখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তখন মানুষ নিজেও বুঝে উঠতে পারে না সে কি করবে, যখন কোনো কিছু নিয়েই তার আর কোনো ভরসা থাকে না। তো এমন একটা অবস্থাতেই তিনি রয়েছেন। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। পরের লাইনেই কবি বর্ণনা দিচ্ছেন, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। রাশি রাশি ভাড়া ভাড়া, এটা দিয়ে বোঝানো হচ্ছে, এই দ্বিরুক্ত শব্দগুলো দিয়ে, যে অনেক বা পরিমাণে অনেক, অনেক বা প্রচুর পরিমাণে, এটা বোঝানো হচ্ছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সারা মানে কি? এই সারা মানে হলো গিয়ে শেষ, অর্থাৎ প্রচুর পরিমাণে ধান কাটা শেষ হয়েছে। ধান কাটা শেষ হয়েছে, আমার ধান কাটা শেষ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। ভরা নদী ক্ষুরো ধারা, খুর যেমন ধারালো তেমনি খুরের মতো ধারালো, এটাই তিনি বলছেন যে ক্ষুরো ধারা খর পরশা, মানে খুবই ধারালো। কিন্তু এখানে নদী আবার ধারালো হয় কিভাবে? এখানে আসলে ধারালো বলতে মূলত বোঝানো হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থা। এখানে ধারালো বলতে মূলত আসলে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর অবস্থা।
অর্থাৎ এই কবিতাটা কিন্তু আমরা এক একটা লাইন পড়ছি আর প্রতিটা লাইন কিন্তু আমাদের কল্পনায় আসছে যে একটা কৃষক যিনি বসে আছেন একটা নদী তীরে একা, এবং চারিদিক থেকে তুফান আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পানি একদম ফুলে উঠছে, এবং ওই মুহূর্তে এই নদীর অবস্থা দেখে আমার মনে হচ্ছে ভয়ঙ্কর, জানি কখনো আমাকেও ভাসিয়ে নিয়ে চলে যায়। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, এতটুকু বুঝলাম। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে অনেক পরিমাণে ধান কাটা শেষ হয়েছে। ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, মানে ভরা নদী একদম খুরের মতো ধারালো কিংবা বর্ষার মতো ধারালো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এবং ধান কাটতে কাটতে বর্ষা চলে এলো, মানে বুঝতে পারলাম তিনি ধান কাটছিলেন, তিনি হচ্ছেন একজন কৃষক, এবং তিনি ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে এলো। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। একখানি ছোট ক্ষেত, মানে তিনি যেখানে কাজ করছেন সেখানে ছোট্ট একটা ক্ষেত, এবং সেখানে তিনি শুধুই একাকী তার অবস্থান, তিনি সেখানে একলা, একাকী, এটার উচ্চারণ একাকী নয়, ঠিক আছে, একাকী তার অবস্থান। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বাঁকা জল বলতে এখানে কি বোঝাচ্ছে? বাঁকা জল বলতে এখানে বোঝানো হচ্ছে উত্তাল স্রোত। উত্তাল স্রোত এখানে বোঝানো হচ্ছে। আমরা কিন্তু কবিতাটাকে এখন পড়াচ্ছি আক্ষরিক অর্থে, মানে এখানে তিনি যা বলেছেন সেটাই বলছি। একটু পরে যখন এটার অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে কথা বলবো, তখন তুমি নিজেই বিস্ময়ে অভিভূত হয়ে যাবা যেটা কি লিখেছেন আর এটা দিয়ে আসলে কি বুঝিয়েছেন। চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা। এবারে তিনি বলছেন, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। আবারও একই লাইন বলছেন, কাছাকাছি একটা লাইন, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। পরপারে দেখি আঁকা, তিনি যেখানে বসে আছেন তিনি সেখানে বসে যেন ওই পারে অন্য একটা জগৎকে দেখতে পাচ্ছেন, অন্য একটা জগৎ। পরপারে দেখি আঁকা, অর্থাৎ পরপারে অন্য একটা জগৎকে দেখতে পাচ্ছেন। তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা বলতে, তরু ছায়া মানে হচ্ছে গাছের ছায়া, সেই গাছের ছায়ার রং কি? গাছের ছায়ার রং বা যে কোনো ছায়ার রঙই হচ্ছে কালো, কারণ ওটা আসলে অন্ধকারকে ডিনোট করে। তরু ছায়া মসি মাখা, মসি মানে কি? যদি একদম আক্ষরিক অর্থে আসো, মসি শব্দের অর্থ হচ্ছে কলম। যেমন একটা তোমার ভাব সম্প্রসারণ হচ্ছে কিন্তু বিখ্যাত, যে অসির চেয়ে মসি অধিকতর শক্তিশালী। অসি মানে হচ্ছে তরবারি, মানে তরবারির চেয়ে কলম আরো বেশি শক্তিশালী, অর্থাৎ যুদ্ধ করার চেয়ে শিক্ষার যে শক্তি সেটা আরো অনেক বেশি। আচ্ছা, এখানে মসি দিয়ে কলম বোঝাচ্ছে না, এখানে মসি দিয়ে বোঝানো হচ্ছে কলমের কালি কিংবা যা কালো সেটাকে বোঝানো হচ্ছে। তরু ছায়া মসি মাখা, অর্থাৎ গাছের ছায়ায় চারিদিক কালো, ঘুটঘুটে ঘুটঘুটে অন্ধকার হয়েছে, তরু ছায়া মসি মাখা। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এক সুতীব্র এক অন্ধকার এখানটাতে বিরাজমান। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালবেলাতেই গ্রামটা একদম মেঘে ঢাকা বা অন্ধকারে ছেয়ে আছে। পুরো গ্রাম অন্ধকারে ছেয়ে আছে, পুরো গ্রামটা অন্ধকারে ছেয়ে আছে এই সকালবেলা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এখানে কবি বোঝাচ্ছেন বা আমরা যেটা দেখতে পাচ্ছি, যেই কৃষকটা নদীর কূলে বসে আছেন, উত্তাল এই নদীর অবস্থা যে রয়েছে শুধু সেটাই নয়, তিনি দূরে আরেকটা গ্রাম দেখতে পাচ্ছেন বা দূরে একটা জগৎকে দেখতে পাচ্ছেন যেখানে ঘুটঘুটে অন্ধকার। সকালে আলো ফোটার কথা, সেই সকালটাতেই যেন একদম মেঘে ঢাকা অন্ধকার একটা দিনের মতো। অনেক সময় আমরা যখন দেখি যে ফজরের নামাজের পরপরই আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে বৃষ্টি আসছে, যেই সময় সূর্যের আলোয় চারিদিকে ঝকঝকে হয়ে যায়, সেই সময়টাতেও কিন্তু দেখা যায় একদম অন্ধকার থাকে। তেমন একটা অবস্থা সেখানে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, মানে এখানে বোঝানো হচ্ছে যে এই যে গ্রামটা মেঘে ঢেকে আছে এবং চারিদিকে এমন ঘুটঘুটে অন্ধকার, এমন হয়ে আছে পুরো বিষয়টা, আর এই পারে আমি এই ছোট একটা ক্ষেতে আমি একা এখানে বসে আছি। নিজের কথাকে তিনি বর্ণনা করছেন, বলতে পারো নিজের অসহায়ত্বকেও তিনি বর্ণনা করছেন। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
এবারে আমরা দেখছি গান গে তরি মানে হচ্ছে নৌকা। নৌকা বেয়ে কে যেন পাড়ের দিকে আসছে। একে দেখে মনে হচ্ছে আমি একে তো চিনি, দেখে মনে হচ্ছে একে আমি চিনি, দেখে যেন মনে হয় চিনি উহারে। গান গে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এবারে আমরা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটা দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় প্রথম দিকে যেমন বলছিলেন একটা মানুষের কথা, যেই মানুষটা নানাভাবে শঙ্কিত, নানাভাবে চিন্তিত। তোমাদেরকে একটা লাইন বলি। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। আমরা কিন্তু একলা না থাকার একটা অভিনয় করছি। তুমি এসেছো একা, মাতৃগর্ভে তুমি একাই ছিলে, তোমার সঙ্গে কেউ ছিল না। তুমি যখন ভূমিষ্ঠ হলে একটা নতুন জীবন দেখতে পেলে। তোমার মা আছে, তোমার বাবা আছে, কারো কারো ভাই বোন আছে, তোমার চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, কিংবা ফুপা ফুপু, মামা মামি, খালা খালু, এরকম নানা রকম চরিত্রের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হলো। তুমি জগতের নানা অনুষঙ্গ পার করলা। মৃত্যুর ডাক আসলো, আজরাইল আসলো তোমার কাছে। তারপরে তুমি যাচ্ছ কিভাবে? তুমি যাবা একা। তোমার যখন শেষ বিচারের দিবসে, যখন তোমার বিচারের সময় আসবে, তখন সেটা কিভাবে কি করবা? কাকে নিয়ে যাবা? একাই হিসাব দিবা। এবং মানুষ দিন শেষে কিন্তু খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক একটা বিং, বা খুবই মানে একা, সে আসলে মানে একলা না থাকার অভিনয় করে। একটু যদি বলো, দিন শেষে তো তুমি একা। যেমন আমি এর আগে একবার বলেছিলাম কথায় কথায় যে আমাদের জীবনে তিনটা লাইফ আছে, যেটা বলা যায়, মানে প্রত্যেকটা মানুষের জীবনে। একটা হচ্ছে পাবলিক লাইফ, যেটা নিয়ে সবাই জানে। একটা হচ্ছে প্রাইভেট লাইফ, যেটা হয়তোবা তার খুব কাছের মানুষজনই জানে। আর একটা হচ্ছে সিক্রেট লাইফ, সেটা তুমি ছাড়া আর কেউ জানো না। তোমার মনের মধ্যে এমন অনেক কিছু আছে, কিংবা হয়তোবা এমন অনেক কিছু তুমি করেছো যেটা মানুষ জানে না, কিন্তু তুমি জানো যে তোমার মনের ওই কথা বা তোমার করা ওই কাজ যদি জনসমক্ষে আসে, তাহলে হয়তোবা মানুষ পজিটিভলি বা নেগেটিভলি স্তম্ভিত হয়ে যাবে, এটা ভাবতেও পারেনি তোমাকে নিয়ে। সেই সিক্রেট লাইফ সবার আছে সেটা। তো এখন এই যে আমরা যখন জীবনের এমন নানা অনুষঙ্গের কথা বলছি, বারবার কিন্তু একটা বিষয় উঠে আসে, যে মানুষ দিন শেষে অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক একটা বিং। ও নিজে, ও স্বয়ং, বা ও যে মানে নিজের যে সত্তাটা, এই সত্তাটা অনেক বেশি তার, সে যে একা, বা সে যে একা এসেছে, একা যাবে, বা সে যে একলা, এই বিষয়টাকে চিহ্নিত করে আমাদের সামনে, বা এই বিষয়টাকে ফুটিয়ে তোলে। তো এখন সে যখন একটা তরী দেখছে, নৌকা নিয়ে কে যেন একটা আসছে, তখন তার মনে হচ্ছে যে নৌকাটাকে বোধহয় আমি চিনি, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় মানে সে একদম পাল তোলা নৌকা নিয়ে সে টানতে টানতে সে চলে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়। সে কোনো দিকে তাকানোর তার অত সময়ই যেন নেই, সে তার মতো এগিয়ে চলেছে তার আপন গতিতে। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। ঢেউগুলি তো কোনো, তাদের তো কোনো উপায়ান্তর নেই, ঢেউ তো ভাঙবেই শুধু ধারে এসে। মানে ঢেউ ভাঙছে, ঢেউ ভাঙছে, এরকম তো হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। তাই এগুলো চলছে, ঢেউয়ের যে এই ভাঙন, সেটা চলছে। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আমার দেখে মনে হচ্ছে আমি একে চিনি। তাহলে এটা আমি কাকে চিনি, বা এটা আমি কার কথা বলছি? এখানে আমরা এবারে একটা ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে দেখি। এখানে কল্পনা করো এই কৃষকটা হচ্ছে লেখক নিজেই, বা একজন সৃষ্টিকর্ম যিনি করেন, ধরো কাজী নজরুল ইসলাম হোক, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সেটা যে কোনো সৃষ্টিশীল মানুষ হোক, তিনি লেখক হোক, তিনি কবি হোক, তিনি গায়ক, বা তিনি বিজ্ঞানী, যেটাই হোক না কেন, সেই সৃষ্টিশীল মানুষটা একটা নৌকা আসতে দেখলেন, এবং নৌকাটাকে আসতে দেখে তার মনে হলো সে চিনে। সে নৌকাটাকে তার কাছে ডাক দিল, কিন্তু নৌকার যে মাঝি, তার কোনো সময় নাই, সে চলে যাচ্ছে তার মতো আপন গতিতে। ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ওগো এখন হচ্ছে মাঝিকে ডাকছে, মাঝিকে এখানে ওগো বলে সম্বোধন করছে। তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কোথায় যাচ্ছ, এটা জিজ্ঞেস করা হচ্ছে মাঝিকে। বারেক ভিড়াও তরি, বারেক মানে হলো গিয়ে একবার, একবার তুমি
এই কূলে এসে তোমার নৌকাটাকে ভিড়াও, বারেক ভিড়াও তরি কূলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে। এখানে বলছে যেও যেথা যেতে চাও, অর্থাৎ যেও মানে তুমি চলে যাও, যেথা যেতে চাও, যেথা মানে যেদিকে খুশি বা যেখানে খুশি, মানে যেও যেথা যেতে চাও, যেখানে খুশি তুমি চলে যাও, তোমার যেখানে যেতে ইচ্ছা হয় তুমি চলে যাও, যারে খুশি তারে দাও। এই যে আমার ধানগুলো যেগুলো আমি তোমাকে দিতে যাচ্ছি, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে দাও, এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমার যাকে ইচ্ছা করে তুমি তাকে দিও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, শুধু তুমি আমার এই ধানগুলো নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক মানে একটু হেসে, বা এখানে বুঝিয়েছে আসলে খুশি মনে। তুমি একটু খুশি মনে এই যে আমি ধানগুলো এখানে ফলালাম, কেটে তোমার জন্য রাখলাম, তুমি এগুলো নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে। মানে তুমি আমার কাছে এসে নৌকাটা একটু ভিড়াও, ভিড়িয়ে এই যে ধানগুলো আছে এই ধানগুলো তুমি একটু নিয়ে যাও। এইবারে আমরা আবার এটাকে প্রতীকী অর্থে দেখব, যে ভিন্ন অর্থে আসলে কবি কি বুঝিয়েছেন। এখানে মূলত তিনি বোঝাচ্ছেন সৃষ্টিকর্ম যেগুলো আমি রচনা করেছি, সেটা হতে পারে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ। তো আমি সেগুলো বলছি নিয়ে যেতে, সেগুলো আমি দিয়ে দিতে চাচ্ছি, তোমার যাকে খুশি তাকে দাও। সেটা কাকে বলছে? সেটা বলছে মহাকালকে। এখানে এই নৌকা কিংবা মাঝি দুটোই হচ্ছে মহাকালের প্রতীক। মহাকাল বিষয়টা কি? এবার একটু ফিলোসফিক্যাল আলাপে চলে যাওয়া যাক। সময়। সময় বলতে আসলে আমরা কি বুঝি? অত্যন্ত জটিল একটা বিষয় সময়। এটাকে তুমি হয়তো বলতে পারবা, তুমি সেকেন্ডের সংজ্ঞা দিতে পারবা আমাকে, তুমি মিনিটের সংজ্ঞা দিতে পারবা, কিংবা ঘন্টার সংজ্ঞা দিতে পারবা, কিন্তু সময়টা আসলে কি? সময়টা কি আসলে কি? সময়টা কি? তোমার মনে পড়ে তোমার জীবনের ছোটবেলার কিছু ঈদের কথা, যখন তুমি একটা জামার জন্য অধীর অপেক্ষায় থাকতে, কিংবা অধীর আগ্রহে তুমি থাকতে, কখন তুমি ঈদের নামাজ শেষ করে সালামি পাবা। তখনকার সময়গুলো যেই গতিতে গিয়েছে, নিঃসন্দেহে তোমার এখনের সময় মনে হয় যেন অনেক দ্রুত চলে যাচ্ছে তোমার দিন। সময়টা আসলে কি? এটার কি কোনো মানে আদি আছে? না কোনো অন্ত আছে? কোনো শুরু বা শেষ আছে? নাই। এটা কোনো থামাথামিও নাই। তাহলে আমরা এই সময়ের কোথায় আছি? জাস্ট ধরলাম সময় চলছে, এটার মাঝখানে আমি একটা ছোট্ট একটা মানে আমার অল্প একটু এটা একটা তোমার এক্সিস্টেন্স আছে, এরপর আবার শেষ। আমি আমি শেষ, এরপর আমি আর নাই। এই যে সময় প্রবহমান, চলছে 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 সময়। তো এই সময়ের চলার মধ্যে মেহেদি, আমাদের পার্টিসিপেন্টস 900 গেলে একটু কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে রেখো। সো এই যে সময়ের যেই প্রবহমানতা বা সময়ের যে চলমান অবস্থা, কত কিছু টিকে থাকে এটার মধ্যে। দেখো তো এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে, হ্যাঁ, এই সময়ের মধ্যে দেখো কত কিছু চলে আসে। এই সময়ের মধ্যে আমরা আজ থেকে অনেক অনেক বছর আগের কোনো দার্শনিকের কথা এখনো আমরা সেটা মনে রাখছি, কিংবা আজ থেকে অনেক অনেক আগের কোনো কবির কথা, কোনো লেখকের কথা, অনেক কিছুই কিন্তু আমরা আমাদের মাথায় রাখছি। তো আমরা সেটা কিভাবে রাখছি? সময় সৃষ্টিগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যক্তি কোথায়? ব্যক্তি কোথায়? ব্যক্তি তো নাই। ভালো মতো বোঝো জিনিসটা। সময় ব্যক্তির সৃষ্টিকে রাখে, কিন্তু ব্যক্তিকে কি রাখে? ব্যক্তিকে রাখে না। আজকে আমি এখানে বসে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে কথা বলছি শিক্ষক ক্যাম্পাসে, প্রযুক্তির বদৌলতে তুমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখছো আমার। এখন এটা কেমন হয়? রবীন্দ্রনাথের সৃষ্টি বলে, রবীন্দ্রনাথ কই? রবীন্দ্রনাথ তো নাই। বা যে কোনো সৃষ্টির ক্ষেত্রেই তুমি বলো না কেন, সেটা যে সময়ে সাথে সাথে এটা হয় যে সৃষ্টিটা টিকে থাকে, কিন্তু সময়টা মানে বা সৃষ্টিটা যিনি করেন তিনি হচ্ছে হারিয়ে যান। এটা হচ্ছে এই মহাকালের কথা যে আমরা বলছি, এই মহাকালের মূল বিষয় এটা। মহাকালের প্রতীক বললাম না? এটাই হচ্ছে আমরা বলবো যে মহাকালের প্রতীক বলতে আসলে এখানে কি বুঝিয়ে, মানে এখানে কি হচ্ছে বোঝানো হয়েছে মহাকালের প্রতীক বলতে। যখন আমরা দেখতে পাই যে আজ থেকে সেই 1976-এ কাজী নজরুল ইসলাম মারা গিয়েছেন, এখনো আমাদের শিক্ষা অফিসে ঢুকলেই প্রথমে বড় করে একটা লাইন দেখা যায় যে আমি বিদ্রোহীর অনক্লান্ত সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গকৃপান ভীম রণভূমে রণিবে না। অর্থাৎ এটা কি? কাজী নজরুলের সৃষ্টি আজও টিকে আছে। এখন আমরা বলছি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নেও তোলা ধরণী তল। কাজী নজরুল কোথায়? কাজী নজরুল তো নাই। সময়ের কাল স্রোতে তিনি হারিয়ে গেছেন, কিন্তু তার সৃষ্টিগুলো টিকে আছে, তার সৃষ্টিগুলো বেঁচে আছে। সোনার তরী কবিতায় আমরা এই বিষয়টাকেই দেখতে পাই।
একটা খুব সুন্দর আঙ্গিকে কবি ফুটিয়ে তুলেছেন। এখানে যখন আমরা দেখলাম যে তিনি বলছেন যে শুধু ক্ষণিক হেসে তার সোনার ধান বা তার সৃষ্টিগুলোকে নিয়ে যেতে রিকোয়েস্ট করছেন মাঝিকে, এরপরের লাইনটা কি? যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই, দিয়েছি ভরে। মানে যত চাও তত লও, মানে তোমার যতটুকু ইচ্ছে হও, তরণী বলতে নৌকা, তুমি নৌকা ভরে এগুলো নিয়ে নাও, তুমি নৌকা ভরে এগুলো নিয়ে নাও, যত চাও তত লও তরণী পরে, তুমি নৌকা ভরে নিয়ে নাও এই যত তোমার ধান আছে বা যা আছে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। আর আছে ধান, না, আর নাই, দিয়েছি ভরে। অর্থাৎ যতটুকু রয়েছে তার সবটুকুই দিয়ে দিলাম। অর্থাৎ একটা সৃষ্টিকর্ম যিনি করেন তিনি যেমন তার সকল সৃষ্টিকেই কিন্তু দিন শেষে তিনি তো দিয়ে দেন মহাকালের কাছে। আর এখানে যেমন এই মাঝিকে বলা হচ্ছে যে তুমি যাকে খুশি তাকে দাও। সো সময়ের সাথে সাথে সেটা হয়তো বা 100 বছর পরে আমার কবিতাটা কেউ পড়বে, বা 200 বছর পরে হয়তো বা আমার লেখা উপন্যাসটা কারো ভালো লাগবে, কিংবা হয়তো বা 5 বছর পরে কারো ভালো লাগবে, বা আমি যেদিন দিলাম তার 5 দিন পরেই বা ভালো লাগবে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এতকাল নদী কূলে, অর্থাৎ এতদিন ধরে আমার এই পুরো জীবনটা জুড়ে আমি এই নদীর তীরে যা নিয়ে ভুলেছিলাম, যাহা লয়ে মানে যা নিয়ে, ছিনু মানে ছিলাম, মানে যা নিয়ে আমি ভুলেছিলাম, বা যা নিয়ে আমি ভুলেছিলাম বলতে আসলে বোঝাচ্ছে যা নিয়ে আমি ব্যস্ত ছিলাম বা নিজেকে ব্যস্ত রেখেছিলাম, যা নিয়ে আমি ব্যস্ত ছিলাম বা নিজেকে ব্যস্ত রেখেছিলাম, সকলেই দিলাম তুলে থরে বিথরে। তার সব কিছুই আমি আজকে তোমাকে দিলাম, দিলাম তুলে থরে বিথরে মানে সাজিয়ে, আমি একদম সাজিয়ে বা সুবিন্যস্ত করে আমি তোমাকে সেটা তুলে দিলাম। এখন আমারে লহ করুণা করে। এখন বলছে এখন তুমি আমাকে নাও করুণা করে, এখন তুমি আমাকে গ্রহণ করো। তো এই যে বলছে যে এখন তুমি আমাকে গ্রহণ করো করুণা করে, মানে আমি যা যা দেবার ছিল আমার, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন যদি তুমি একটু আমাকে যদি তুমি একটু নিতা তোমার নৌকাতে। এইবারে আমরা দেখব মহাকাল কি রিপ্লাই দেয়। মানুষের অমর হবার ইচ্ছা সে কিন্তু সৃষ্টির শুরু থেকেই। কে না ভাবে যে যদি আমার মৃত্যু না হতো, তুমি মানে বুকে হাত দিয়ে বলতে পারবা যে জীবনে তুমি একবারও ভাবো নাই যে যদি তুমি একটা মানে অমরত্বের একটা জীবন পাও তাহলে কেমন হবে, যে তোমার মৃত্যু হবে না? যে এটা মানে বুকে হাত দিয়ে বলতে পারবো তুমি কখনো ভাবো নাই? বলতে পারবা না। সবাই এটা ভাবে, এটা ভাববেই, এটা মানুষের নেচার। তো সেই আদিম কাল থেকেই মানুষ ভেবে আসছে এবং অমরত্ব মানুষ চায়, মানুষ টিকে থাকতে চায়। সকল সৃষ্টিকে যখন দিয়ে দিলাম মহাকালের কাছে, এরপরে মহাকালকে অনুরোধ করলাম যে আমাকে যদি তুমি একটু নিতা, এখন আমারে লহ করুণা করে। সাথে সাথে উত্তর দিচ্ছে ঠাঁই নাই ছোট সে তরি, বা নিজেই বলছে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে তরিটা, এটাতে কোনো ঠাঁই নাই, অর্থাৎ এখানে কোনো জায়গা নেই আর। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ আমার যেসব সৃষ্টি বা আমার যেসব কর্ম, আমার সেসব সৃষ্টি কর্ম দিয়েই এটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। আমার সৃষ্টিকর্ম দিয়েই পরিপূর্ণ হয়ে গেছে। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে এখানে আর কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, আমার সৃষ্টিকর্ম দিয়ে এটা ভরে গেছে, কিন্তু আমাকে নেবার মতো আর কোনো আমি জায়গা দেখতে পাচ্ছি না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শ্রাবণ গগন ঘিরে, অর্থাৎ শ্রাবণ গগন বলতে বোঝাচ্ছে এই শ্রাবণ মাসের যে আকাশ, গগন মানে আকাশ, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, মানে বোঝাচ্ছে যে একদম বর্ষা এখানে, এবং এখানে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে চারিদিক। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি,
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, অর্থাৎ শূন্য নদীর তীরে আমি পড়ে রইলাম, শূন্য নদীর তীরে আমি পড়ে রইলাম, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবং আমার কাছে যা ছিল সেটা সোনার তরী নিয়ে গেল, অর্থাৎ মহাকাল নিয়ে গেল। আমার অবস্থানটা কোথায়? আমার অবস্থানটা কি ওখানে? শূন্য নদীর তীরে আমি সেই পড়ে থাকার মতো, শূন্য নদীর তীরে আমি পড়ে থাকলাম, কিন্তু মহাকাল আমার সৃষ্টিকর্মকে ঠিকই নিয়ে গেল। কিন্তু আমাকে কি নিল? আমাকে নিল না। তাহলে আমি কোথায় গেলাম? আমি কালের অতল গহ্বরে হারিয়ে গেলাম চিরকালের মতো। এই ছিল আমাদের আজকের কবিতা। গরজে মানে গর্জন করা, ভাড়া ভাড়া, ভাড়া অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। এরকম অনেকগুলো পাত্রকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। আমি বোঝানোর স্বার্থে ওখানে আরেকটা কথা বলেছি যে এখানে যেটা বুঝিয়েছে যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, মানে অনেক প্রচুর পরিমাণে এরকম বুঝিয়েছে। ক্ষুরধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। স্রোত কেমন খুরের মতো ধারালো হতে পারে সেটা মনে করার জন্য গত কয়েক বছর আগে ফেসবুকে ভেসে বেড়ানো একটা ছবির কথা আমার মনে পড়ে। একজন বৃদ্ধ, যিনি পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপি পরা, সফেদ দাড়ি মানে সাদা দাড়ি, এবং তিনি বসে আছেন এভাবে প্রহর গুনছেন। খুব বাতাস বইছে, নদী ভাঙন চলছে, এবং কবরস্থানটা আরেকটু পরেই ভেঙে যাবে। ওটা তার স্ত্রীর কবরস্থান, আজ থেকে বহু বছর আগে যিনি মৃত্যুবরণ করেছেন। ওটাই তার স্ত্রীর শেষ চিহ্ন তার কাছে। আর কোনো কারণ জীবিত তো আর নেই ওই মানুষটা, ওই কবরটুকুই তার শেষ চিহ্ন। এবং ওটাও একটু পর নদী ভেঙে নিয়ে যাবে। নদী কতটা ক্ষুরধারা হতে পারে, নদী কতটা নির্মম হতে পারে, নদী খরপরশা কেমন হতে পারে, সেটা যেমন এই কবিতায় আমরা দেখি, বাস্তবেও এমন অনেক উদাহরণ পাবা। যদি নদী ভাঙনের এলাকার মানুষের সাথে কথা বলো, বা তোমার নিজের আত্মীয় স্বজনের বাসাও যদি ওইদিকে থাকে, তাহলে তুমি অন্তত ধারণা পাবা যে কিভাবে নদী সব ভেঙে নিয়ে চলে যায়। আমি এখানে সাধারণ অর্থে বোঝাচ্ছে কৃষক, কিন্তু প্রতীকী অর্থে এখানে শিল্পস্রষ্টা কবি, মানে নিজেকেই তিনি এখানে বোঝাচ্ছেন। যে আমি বলতে বলতে যা বোঝাচ্ছেন, আমি তো এটা প্রথমেই বলেছি, একটা অর্থে হচ্ছে এখানে কৃষক সাধারণ অর্থে, কিন্তু প্রতীকী অর্থে হচ্ছে শিল্পস্রষ্টা কবি। আমি একেলা, মানে কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবি, তিনি যে নিঃসঙ্গ, তিনি যে একা, এটা এখানে বুঝিয়েছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তো ধান ক্ষেতটাকে তুমি একটা ছোট দ্বীপের মতো তুলনা করতে পারো বা কল্পনা করতে পারো। তার পাশে স্রোতের উদ্দামতা। তো নদীর বাঁকা জলস্রোতে একদম ঘিরে থাকা বা বেষ্টিত ছোট ক্ষেত্রটুকুর আশু বিলীয়মান, মানে সামনেই যেটা একদম বিলীন হয়ে যাবে, সেটা একটা ইঙ্গিত দেয়া হচ্ছে এইদিকে। বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক। অর্থাৎ যখন গ্রাস করবেও এই ক্ষেত্রে আমাকে সবকিছুকে নিয়ে হারিয়ে যাবে, শুধু নিয়ে গেছে আমার সৃষ্টিটা। গান গেয়ে তরিবে কে আসে পারে। খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। কোনো দিকে নাই যাচ্ছে, সে নির্মোহ কেন কথাটা বলা হচ্ছে, মানে তার কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ বা কোনো কিছুই নাই। মহাকাল ওর গতিতে চলছে, তুমি মরলা কি তুমি বাঁচলা, তোমার সৃষ্টি কেউ নিবে, আর কিছু কেউ নিবে না। তো এটা কেন বলছে এখানে? কারণ এখানে আমরা দেখছি যে এমন খুরের মতো ধারালো জলস্রোত বা এমন বাজে অবস্থা, সেখানেও গান গাইতে গাইতে পাড়ের দিকে এগিয়ে আসছে মাঝি। তার মানে বোঝায় যে সে নির্মোহ, এবং এই মহাকাল নিয়ে আসলে, মানে মহাকালের হচ্ছে কোনো কিছু নিয়ে মোহ নাই, এবং সে তার গতিতে শুধু চলতে থাকে। কে মরলো, কে বাঁচলো, কি হলো না হলো, এগুলো নিয়ে তার কোনোই মাথা ব্যথা নাই। কোনো দিকে নাহি চায়, মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত, অর্থাৎ কোনো কিছু নিয়েই তার কোনো আসক্তি নেই, এবং কোনো কিছু নিয়েই তার ওরকম অনেক বেশি কোনো ইন্টারেস্ট নেই। এজন্যই বলা হয়েছে যে কোনো দিকে নাহি চায়। সে তার নিজের মতো করে এগিয়ে চলছে, এবং সৃষ্টির যা তার গ্রহণ করার কথা সে গ্রহণ করবে, যা বর্জন করার কথা সে বর্জন করবে, কিন্তু সৃষ্টি যিনি করছে তাকে সে নিবে না। সে আপন মনে চলে বেড়াচ্ছে। এই জন্যই বলছে কোনো দিকে নাহি চায়, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই আগন্তুক মাঝি, কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তোবা চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির মনে একটা সংশয় থেকে যায়। এই চেনাটা আসলে কি? এই মাঝিটা তো আসলে মহাকাল বা মহাকালের প্রতীক। তোমাদেরকে একটা বই সাজেস্ট করবো, আমি এর আগেও বলেছিলাম, ডক্টর খালিদ আবু সাদির টাইম ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা বই আছে, এই বইগুলো তোমরা পড়বা। ডক্টর খালিদ আবু সাদি মূলত একজন ফার্মাসিস্ট, এবং তিনি খুব তার পেশায় তিনি বেশ সাকসেসফুল। তিনি হচ্ছেন খুব বিখ্যাত একজন মিশরীয় লেখক, তার লেখাগুলোর বেশ ভালো ভালো অনুবাদ আছে বাংলায়। তো ডক্টর খালিদ আবু সাদির, আবু খালিদ সাদি না, খালিদ আবু সাদি, সরি আমি ভুল লিখেছি এখানে। তো খালিদ আবু সাদির টাইম ম্যানেজমেন্ট রিলেটেড বেশ কয়েকটা ভালো ভালো বই আছে, সেগুলো তোমরা পড়তে পারো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে,
সেটা শুধু টাইম ম্যানেজমেন্ট বলবো না, টাইমের কনসেপ্ট নিয়েও তিনি অনেক কিছু বলেছেন। যেমন তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ভবিষ্যৎ এবং অতীত বলতে আসলে কিছু এক্সিস্ট করে কিনা। যখন আমরা বর্তমানে থাকি, শুধু বর্তমানটা এক্সিস্ট করে। অতীত যেটা চলে গেছে অলরেডি, আমরা কিন্তু এটা নিয়ে অনেক কিছু ভাবি, এবং মানুষ কিন্তু বর্তমানে থেকে বেশিরভাগ সময় সে কাটায় ভবিষ্যতের দুশ্চিন্তা করে বা অতীত নিয়ে হাহাকার করে, আফসোস করে। সেটা ভালো আফসোসও হতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আবার এমন আফসোসও হতে পারে যে কি গাধার মতো কাজ করছি। আবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে বা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখে। তার মানে সে কিন্তু বর্তমানে কম মানুষই থাকে। কিন্তু দেখবা যে মানুষের জাগতিক এবং পারলৌকিক সাফল্য নির্ভর করে বর্তমানে থাকার উপরে। অর্থাৎ তুমি এই মুহূর্তে যেই কাজটা করছো ওইটাতে তুমি কতটুকু কনসেন্ট্রেশন দিতে পারছো বর্তমানে থেকে, এটাই গুরুত্বপূর্ণ। তোমার মন যদি অতীত আর বর্তমানে ঘোরাঘুরি করে, তাহলে আসলে তোমার ফেইল করার সম্ভাবনাই বেশি, সফল না হয়। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য, কারণ মাঝির কোনো কিছু নেই, কোনো বিকার নাই। তখন কৃষক বা কবি এই চেষ্টা করছে। বিদেশ বলতে এখানে মানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে, অর্থাৎ এই জায়গাতে মানে তুমি কোন বিদেশে, তুমি কোথায় যাচ্ছ, এটা বুঝিয়েছে আর কি। বারেক ভিরাউতরি কুলেতে এসে, মানে চিরায়ত শিল্পলোকে বলতে বোঝানো হচ্ছে যে সারা পৃথিবীর এই মহাকালের যত শিল্প সৃষ্টি, এগুলোতে ঠাঁই পাওয়ার জন্য, ওখানে জায়গা পাওয়ার জন্যই কৃষকরূপী কবি ব্যাকুলভাবে রিকোয়েস্ট করছে এখানে। আমার সোনার ধান, এটা দিয়ে বোঝায় কৃষকের শ্রেষ্ঠ ফসল। ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। আর আছে আর নাই দিয়েছি ভরে। আমার সোনার ধানটা কি, সহজ কথা, এটা হচ্ছে তার যত সৃষ্টিকর্ম এগুলোকে বুঝিয়েছে, এত কিছু বইয়ের কঠিন কথা লাগবে না। আর আছে আর নাই দিয়েছি ভরে, ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটুকুই, অর্থাৎ কবির যা যা সৃষ্টি ছিল সে সব মহাকালের স্রোতে তুলে দিয়েছে। থরে বিথরে মানে সুবিন্যস্ত করে বা সাজিয়ে সাজিয়ে, আমি বলেছি এটা। এখন আমারে লহ করুণা করে, ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন ফসল বা সৃষ্টিটা যিনি করেছেন তিনি ওই নৌকায় স্থান পেতে চাচ্ছেন। ঠাঁই নাই ছোট সে তরী। সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান মানে আসলে হয়, অন্য কোনো কিছুর জায়গা আসলে হয় না। ব্যক্তি সত্তা কিংবা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ তুমি হারিয়ে যাবা, কিন্তু তোমার কথা, তোমার আচরণ, তোমার ভালো কাজ, খারাপ কাজ এগুলোই থেকে যাবে। শূন্য নদীর তীরে রহিনুপুরী, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে এবং সামনেই মৃত্যু আসছে, সে অনিবার্য মৃত্যুর প্রতীক্ষা নিয়ে এই কথাটা বলছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, এটা অন্য জায়গাতে লিখেছেন, এখানে নয়। মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। কারণ আমাকে তো নিয়ে যাচ্ছে না, আমি তো, আমার তো মৃত্যু হচ্ছে। সোনার তরীর নে আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা বলতে টাইটেল কবিতা, অর্থাৎ টাইটেল যেটা সেই কবিতাটাই। শতাধিক বছর ধরে কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য পেয়েছে। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। মহৎ সাহিত্যের একটা অন্যতম গুণ হলো কালে কালে সেটা নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। অর্থাৎ একটা মানে সফল একটা সাহিত্যের একটা অন্যতম সাফল্য হচ্ছে যুগে যুগে মানুষের দ্বারা বা কিংবা সমালোচকদের দ্বারা এটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করা হয়ে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনই আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে ওখানে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে গুমড়ে মরে। এই কবিতায় আমরা দেখি যে নিবিড়ভাবে মিশে আছে কবির ফিলোসফি। রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন দার্শনিক বলা যায় বটে, তিনি নিঃসন্দেহে দার্শনিক ছিলেন, কিন্তু আফসোস আমরা তাকে জায়গা দিয়েছি ভজনালয়, তাকে বানিয়েছে একটা পূজার বিষয়। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। আর সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। মেহেদি, পোলগুলা তুমি একটু কাইন্ডলি রেডি করতে থাকো, তার মধ্যে হচ্ছে একটু চ্যাটটা ওপেন করে দাও,
আমি একটু ওদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন নেই, তোমরা একটু প্রশ্ন করো, তারপর আমি একটু পোল দিব, তারপরে আবার হচ্ছে তোমাদেরকে আমি তারপর আমি আবার তোমাদের প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, ইয়ে করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে করো। ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানাও, ক্লাসটা ভালো লাগলে কিন্তু শিখবো জিতবো গ্রুপে তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাই আমি আজকে। শুধু এটাতে আজকে এতটুকুই আমরা জেনে রাখি, খুব বেশি কিছু এখানে আমাদের প্রয়োজন নাই এই পর্ব বা মাত্রা, এই বিন্যাস নিয়ে এগুলো জানার। এই মুহূর্তে এটার বিস্তারিত আলোচনায় আমরা জানাবো না। সংকলন বলতে বোঝায় যে ওখানে সবকিছু এক করা হয়, আর সংকুলান বলতে হচ্ছে জায়গা নেওয়া, এটা বোঝায় আর কি। ও মা, যেভাবে তো ফার্স্ট গেলে তো আমি কিছুই বুঝতে পারছি না একটু। হ্যাঁ, ভাইয়া ঘোলা দেখায় বারবার এক জিনিস বলছে, আটকে যাচ্ছে। ভিডিও ব্লার। মেহেদি, আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম আছে? না, আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ফাইন, তোমাদের প্রবলেম। কবিতা সম্পর্কিত প্রশ্ন করো, কবিতার বাইরে প্রশ্ন করো। প্র্যাকটিস বুক প্রিন্ট করে নিলে ভালো হবে, এটা পুরোপুরি তোমার ব্যাপার। যদি তুমি স্ক্রিনে পড়ে অভ্যস্ত থাকো স্ক্রিনে পড়ো, আর যদি তোমার মনে হয় তুমি প্রিন্ট করে নাও, সমস্যা কি? কোন গাইড নিব? কোনো গাইড নেবার প্রয়োজন নাই। হ্যাঁ, ঘোলা দেখায় আটকে যাচ্ছে, ঝাপসা অনেক। আমাদের এন্ড থেকে তো এভরিথিং ইজ ফাইন, ঘোলা দেখানো বা ঝাপসা হবার তো কোনোই কারণ নাই। কিছু দেখা যাচ্ছে না। মেহেদি, এটা অনেকে বলছে, দেখো তো কিছু দেখা যাচ্ছে না। চিরায়ত বলতে বোঝায় যেটা সব সময় হয়ে আসছে, সেটাকে চিরায়ত বলে। আচ্ছা, আমি দেখছি যে ঘোলাইটা ঠিক করা যায় কিনা, আমরা দেখছি যে ঘোলাইটা ঠিক করা যায় কিনা, একটু অপেক্ষা করো। আচ্ছা মেহেদি, চলো আমরা এটা পোলটা ওপেন করে দিই, ঠিক আছে? মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? মেহেদি। হ্যাঁ, সো তোমরা সবাই অ্যান্সার করো, 1 মিনিট করে তোমরা সময় পাবা, তোমরা এটা অ্যান্সার করে নাও, তারপরে আমরা প্রশ্ন আবার নিব লাগলে, প্রবলেম নাই। মেহেদি, তুমি 1 মিনিট হাতে রাখো, তুমি নিজেই হচ্ছে 1 মিনিট পরে পোলটা ক্লোজ করে দিও। আমরা ওদের 5টা প্রশ্ন দিব সব মিলে, তোমরা সবাই উত্তর করো, হ্যাঁ? আর আজকের ক্লাসটা কিন্তু ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও। তোমাদের অন্য যদি কোনো ফিডব্যাক থেকে থাকে সেটাও দিও, তাহলে আমরা যারা ক্লাস নিচ্ছি এবং পর্দার পেছনে যারা কাজ করছে, প্রতিটা মানুষেরই তখন মনে হয় যে এই কষ্টটা সার্থক। যেমন আজকেই ধরো আমার বাসায় যেতে যেতে মিনিমাম রাত 11:30 বাজবে, কারণ আমার ক্লাসই আছে 10:15 পর্যন্ত। আমি যদি 10:30টার দিকেও রওনা দিই, এখান থেকে ঘন্টাখানেকের দূরত্ব আমার বাসায়। এমন অনেকে আছে যারা 11:30 12টায় বাসায় পৌঁছে, এবং এই কষ্টগুলো আসলে অবশ্যই তোমাদের জন্যই। সো তোমরা যদি উপকৃত হও তাহলে আমরা ধন্য। শিখবো জিতবো গ্রুপে তোমরা জানাবে, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে, যদি ক্লাসের পরেও কোনো প্রশ্ন আসে মাথায়, তোমরা তোমাদের গ্রুপে করবা। হুম, হ্যাঁ মেহেদি, শেষ করে দাও এটা। হুম, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের হিসাব আজকে বলবো না, কারণ যেহেতু হচ্ছে কিছু গ্লিচ আমরা দেখতে পাই টেকনিক্যালি। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? সেটা হলো গিয়ে বনফুল। কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে এখানে লেখক কি বুঝিয়েছেন আমরা দেখতে, আচ্ছা এটা এটা আমি দিচ্ছি না, দাঁড়াও মেহেদি, এটা লঞ্চ করো না, এটা আমি নিজেই তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে মূলত কি বলছে এটা আগে একটু বোঝাই, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। এখানে কি অপ্রাপ্তি বোধ বোঝাচ্ছে, নাকি হতাশা বোঝাচ্ছে, না আশঙ্কা বোঝাচ্ছে? আচ্ছা, তোমরা অনেকেই একটা কমপ্লেইন দাও, সেটা হলো যে এমসিকিউ অ্যান্সার করতে গিয়ে তোমাদের সৃজনশীলে সব একই রকম মনে হয়। এক্ষেত্রে তোমরা একটা প্রসেস ফলো করবা, সেটা হলো প্রসেস অফ এলিমিনেশন বা পিওই, প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ উত্তর বাদ দিয়ে মানে অপশন বাদ দিয়ে দেয়া, তারপরে শুদ্ধ উত্তরটা বের করা। অর্থাৎ তুমি যদি ধরো 4টা অপশনের মধ্যে তুমি জানো না শুদ্ধ উত্তর কোনটা, কিন্তু তুমি এটা জানো যে এখানে যে 2টা অপশন ভুল, এই 2টা অপশন তুমি জানো, তাহলে 2টা অপশনকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কাছে তো 50-50 হয়ে গেল তখন তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাস কি শেষ করে দিব? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও যাও যাও, কাজ করো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা তখন এই অপশন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো ওখান থেকে আমার চয়েসটা করা সহজ,
4টা থেকে একটা নেওয়ার চেয়ে 2টা থেকে একটা নেওয়া। তো ধরো আশঙ্কা, আশঙ্কা হবে না, কুলে একা বসে নাই ভরসা, এখানে আশঙ্কার কোনো কিছু নাই। সো এটা ফার্স্টেই বাদ। হতাশা, এখানে হতাশার কিছু নাই, কিন্তু এখানে অপ্রাপ্তি বোধ হতে পারে, আবার অনিশ্চয়তাও হতে পারে। আচ্ছা, অপ্রাপ্তি বোধ এখানে কি এমন কিছু আছে যিনি পায় নাই, কুলে একা বসে আছি নাহি ভরসা? না, এটার সাথে কিছু না পাওয়ার কথা নাই। হ্যাঁ, যদিও এই কবিতায় না পাওয়ার বিষয়বস্তু আছে, এগুলো কিন্তু ট্র্যাপ। প্রশ্নে, যে প্রশ্নে হচ্ছে তোমাকে ধরো কাছাকাছি একটা কিছু জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। তো যেহেতু ওইখান থেকে তখন আমি অপ্রাপ্তি বোধটাকে আমি কেটে দিলাম, যে না, অপ্রাপ্তি বোধের সঙ্গে এই লাইনের কোনো সম্পর্ক নাই, এই লাইনে নাহি ভরসা নেই, অর্থাৎ এখানে অনিশ্চয়তার একটা বিষয় রয়েছে। তোমাদেরকে আর পোল দিচ্ছি না, আমি তাহলে একটু এমসিকিউ সলভই করাই। সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন, এগুলো যেমন জ্ঞানমূলক, এই অবজেক্টিভগুলো আমরা যখন অ্যান্সার করব, আমরা এগুলো যেমন ঠাস ঠাস করে অ্যান্সার করে ফেলবো, এখানে তো বেশি ভাবার কিছু নাই। কিন্তু এর আগেরটা যেমন জ্ঞানমূলক ছিল না, এটা ছিল অনুধাবনমূলক, আমাদের কিন্তু ভাবার একটা বিষয় ছিল। এখানে কি হচ্ছে, শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, সরাসরি কবিতার লাইন। শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ঠাঁই, এই শব্দের অর্থ কি? ঠাঁই মানে কি? এই যে বন্যার্তদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়া হয়েছে, আমরা তো জানি। ঠাঁই মানে কি? কুল। চলো এখানে আমরা আবার প্রসেস অফ এলিমিনেশন খাটাই। ঠাঁই মানে কি? কুল, কোনোভাবেই না। ঠাঁই মানে কি? দাঁড়ানো। আচ্ছা, ঠাঁই পেয়েছে, দাঁড়ানো না। ঠাঁই পেয়েছে মানে কি? স্থান পেয়েছে বা আশ্রয় পেয়েছে। কিন্তু স্থান কি বলা হয় ঠাঁইকে? যে এখানে আমার একটু ঠাঁই মিলেছে, মানে কি এখানে আমার একটু স্থান মিলেছে? না, ঠাঁইটা আমরা ব্যবহার করি স্থানের ক্ষেত্রে, যেমন আমরা ব্যবহার করি, এটা যেমন সত্য, আমরা আশ্রয়ের ক্ষেত্রেও ব্যবহার করি। কিন্তু এখানে আশ্রয়ের চেয়ে বেশি কারেক্ট হলো স্থান। কেন? কারণ হচ্ছে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে আমি যখন সেখানে আমার ধানগুলো দিয়েছি, এরপরে আমি আমার নিজের ঠাঁইটা, মানে নিজে আর কোনো স্থান পাচ্ছি না। তাই আমাদের দেখতে হবে কবিতার পার্সপেক্টিভেও কিভাবে ওই শব্দটা ব্যবহৃত হয়েছে, কারণ একটা শব্দের কিন্তু একাধিক অর্থও থাকে। সোনার তরী কবিতায় পূর্ণ পর্বে মাত্রা সংখ্যা কত? আমরা সেখানে পড়েছিলাম 8 যোগ 5। এখানে কি 5 আছে? কোথাও নাই, তাহলে 8ই হবে আমাদের অপশন। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের আজকের ক্লাস। যেহেতু কিছু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, আই গেস ক্লাসটা এখন শেষ করে দেওয়াটাই উত্তম হবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা গ্রুপে করে দিও, ইনশাআল্লাহ সেটার উত্তর আমি দেই, অপূর্ব দেখ কিংবা সোহায়েল দেখ, এটা দিয়ে দিবে তোমাদের প্রশ্নের উত্তর। আর তোমাদের মনে যদি কোনো ভালো লাগা থাকে আজকের ক্লাসটা নিয়ে, তাহলে শিখবো জিতবোতে পোস্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে শীঘ্রই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।